স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শুক্রবার রাতে 7 মিনিটের দেওয়া ভাষণে মার্কিনীদের প্রতি আহ্বান জানিয়েছেন সব বিভক্তি পেছনে ফেলে ঐক্যবদ্ধ হওয়ার। বলেন জয় তাদের হবেই। সেই সাথে তিনি মার্কিনীদের ধৈর্য ধারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখার আহ্বান জানান। এখনই ফলাফল ঘোষণার বিষয়ে মন্তব্য না করে বাইডেন আশা করেন হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে 3 শতাধিক ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনি। বলেন জয়ী হয়ে তার প্রথম কাজ হবে করোনা মোকাবেলা করা। আমাদের অনেক গুরুতর সমস্যা রয়েছে। দলীয় লড়াইয়ে নষ্ট করার মতো সময় আমাদের নেই। আমাদের শুধু মনে রাখতে হবে আমরা কারা। 24 ঘন্টা ধরে জর্জিয়ায় আমরা পিছিয়ে ছিলাম, আর এখন সেই রাজ্যেই জয় পেতে যাচ্ছি আমরা। এখন পর্যন্ত 7,40,00,000-এর বেশি ভোট পেয়েছি আমরা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের অর্জনের চেয়ে বেশি। জয় হবেই আমাদের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের যত কাছাকাছি যাচ্ছেন জো বাইডেন, ততই নিজ দলে একা হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ভোটে পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই এই রিপাবলিকান প্রার্থীর সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। ভোট কারচুপির অভিযোগ তুলে প্রথম পর্যায়ে রাজ্য আদালতে ধাক্কা খেয়ে এবার ফেডারেল সুপ্রিম কোর্টের কাছেই শেষ আশ্রয় খুঁজছেন ট্রাম্প। এদিকে ব্যাটল গ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় দেয়া হয়েছে ভোট পুনর্গণনার ঘোষণা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরও কাছে চলে এসেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নেভাডার পর এবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যেও প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন তিনি। এই দুটির যে কোনো একটিতে জিতলেই বাইডেন ছিনিয়ে নেবেন জয়ের মুকুট। এরই মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তার সমর্থকরা। ভোটের বর্তমান অবস্থায় ট্রাম্পের পুনরায় নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের কর্মীরা। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির থেকেও সরে যাচ্ছেন অনেকেই। পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা জ্যারন স্মিথ। বৃহস্পতিবার সাদা বাড়িতে ট্রাম্পের বক্তব্য মিথ্যাচার ছিল বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এবারের নির্বাচন ইলেকটোরাল কলেজ ভোট ব্যবস্থার সৌন্দর্যকে গুরুত্বের সাথে তুলে ধরেছে বলে জানিয়েছেন রিপাবলিকান দলনেতা সিনেটর মিচ ম্যাকনেল। আর নির্বাচনে কারচুপি হয়েছে মন্তব্য করাটা ভুল বলে জানিয়েছেন ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটর মিট রমনি। ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো। ভোট কারচুপির মামলা রাজ্য আদালতগুলোতে খারিজ হবার পর এবার শেষ ভরসা হিসেবে সুপ্রিম কোর্টকেই দেখছেন ট্রাম্প। শুক্রবার এক টুইট বার্তায় তিনি জানান, বাইডেনের অন্যায়ভাবে প্রেসিডেন্ট হবার দাবি করা উচিত নয়। চাইলে ট্রাম্প নিজেও সেই দাবি করতে পারেন। সবেমাত্র শুরু হচ্ছে আইনি লড়াই। এদিকে বাইডেনের এগিয়ে থাকা জর্জিয়া অঙ্গরাজ্যে আবার শুরু হচ্ছে ভোট গণনা। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রেফেন্সবার্গার। নিবিড় আমিন, নিউজ 24। এবারে অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো জমি অনাবাদি রাখা যাবে না। জমিতে উৎপাদিত ফসল সঠিক নিয়মে বাজারজাত করতে হবে যেন কৃষক ন্যায্য মূল্য পায়। জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। ঋণ নিয়ে ক্ষুদ্র খামারিদের শোধ করতে যাতে সমস্যা না হয় সেজন্য ক্ষুদ্র সঞ্চয়ের উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন সমবায়ের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে সমবায়ের 10টি শাখায় 10 সমবায় সমিতিকে দেওয়া হয় সমবায় পুরস্কার। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে স্থল ও জলপথে 30টি রুট দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢোকে বাংলাদেশে। আর এই রুটগুলো দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে যুক্ত। বেসরকারি হিসেবে দেশে এখন অবৈধ অস্ত্রের সংখ্যা 2 লাখেরও বেশি, যার 3 ভাগের 1 ভাগ ঢাকায়। বিশ্লেষকরা বলছেন আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অরাজনৈতিক খুনের ঘটনায় ব্যবহার হচ্ছে এসব অবৈধ অস্ত্র। তারা বলছেন সীমান্তের নজরদারি না বাড়ালে অস্ত্র প্রবেশ থামবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অবৈধ অস্ত্র ব্যবহার আগের চেয়ে নিয়ন্ত্রণে। আশিকুর রহমান শ্রাবণের বিশেষ প্রতিবেদন।
তথ্য ও অনুসন্ধান বলছে বাংলাদেশে অবৈধ অস্ত্র আছে। মূলত রাজনৈতিক ও অরাজনৈতিক আধিপত্য বিস্তারে দুই ধরনের অস্ত্র ব্যবহার হয়। এক, স্থানীয়ভাবে তৈরি দেশীয় অস্ত্র। দুই, বিদেশি অস্ত্র যেগুলো নানা রুট দিয়ে বাংলাদেশে ঢোকে। বাংলাদেশে অস্ত্র প্রবেশের অন্যতম রুটগুলো হল টেকনাফ, কক্সবাজার ও উখিয়া সীমান্ত। মূলত অস্ত্রগুলো মিয়ানমার থেকে এই পথে আসে। এছাড়া উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ ও হিলি সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পাওয়া যায়। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়েও অস্ত্র ঢোকে বাংলাদেশে। দুটা দেশ, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। এখান থেকে স্মল আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ দুইটা আইটেম এখান থেকে বেশি আসে। পেমেন্টটা হয় হুন্ডির মাধ্যমে। অবৈধ উপায়ে পাচার হয়ে আসা অস্ত্রগুলো নানা হাত বদলে চলে যায় দুষ্কৃতিকারীদের হাতে। লেনদেন হয় মোটা অঙ্কের টাকা। অপরাধ বিশ্লেষকরা বলছেন বেশিরভাগ খুনই হয় এসব অবৈধ অস্ত্র দিয়ে। একটা রিসার্চে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 2 লাখের মতো অবৈধ অস্ত্র রয়েছে, তার মধ্যে 1/3 হচ্ছে ঢাকায়। কারণ বিভিন্ন ভাড়াটে খুনিরা এই অস্ত্রগুলোকে, অবৈধ অস্ত্রগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, এবং যেহেতু এগুলো অবৈধ অস্ত্র, এগুলো ট্রেস করা সহজ না, সেই ক্ষেত্রে অপরাধীরা আইন থেকে আমি মনে করি পালিয়ে যেতে পারে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, প্রশাসনের নজরদারিতে অবৈধ অস্ত্র ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে। কিছু আছে, আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি রিকভারি আছে বা মামলা হচ্ছে, কিন্তু আগের তুলনায় আমি মনে করি যে এখন উই আর ইন দ্য বেটার পজিশন। আগে থেকে প্রত্যেকের কাছ থেকে কিন্তু অস্ত্রগুলো রিকভারি হয়েছে। সো দ্যাট ইজ দ্য পজিটিভ হোপ। বিশ্লেষকরা বলছেন অবৈধ অস্ত্রের উৎসগুলো বন্ধ করতে না পারলে অনুকূল পরিবেশে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে উঠতি সন্ত্রাসীরা। মূলত অবৈধ অস্ত্র চাহিদা যোগানের নীতি মেনে চলে। রাজনৈতিক আধিপত্যবাদ, ক্ষমতা প্রদর্শনের নীতি আর গ্যাং কালচারের হাত ধরেই বাংলাদেশে অবৈধ অস্ত্র ব্যবহার হয়, যার নির্মূল হয়তো অসম্ভব, কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ভিসা সহ নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত 7 মাসে নতুন ভিসা নিয়ে মাত্র 76 জন বিদেশে গেছেন, অথচ স্বাভাবিক সময়ে 25,000-এর বেশি যাত্রী এই সময় দেশের বাইরে গেছেন বলে রেকর্ড আছে জনশক্তি রপ্তানি ব্যুরোতে। এদিকে করোনার প্রভাব কাটিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ শ্রমবাজার উন্মুক্ত করে দিলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে বিদেশ থেকে ফেরত আসা অনেক প্রবাসী আটকে আছেন চট্টগ্রামে। নয়ন বোরাজার তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। জনশক্তি রপ্তানি ব্যুরোর হিসেব মতে চট্টগ্রাম থেকে প্রতি মাসে গড়ে 3,000-এরও বেশি মানুষ নতুন ভিসা নিয়ে বিভিন্ন দেশে কাজ করতে যান। তবে করোনার প্রভাব কাটলেও ভিসা জটিলতা সহ নানা কারণে অনেকেই এখন বিদেশ যাওয়ার আগ্রহ হারিয়েছেন। নতুন ভিসা পেয়েছিলাম মার্চের দিকে, এখন আপনার মার্চে ভিসা পাওয়ার পর লকডাউন দেওয়ার কারণে ভিসাটার মেয়াদ চলে গেছে। যে যার জায়গায় বসে দায়িত্বটা পালন করলে তো আসলে হয়রানি শিকার তো হতো না। আমি আসছি জানুয়ারি 10 তারিখ আসছি, এখন কয় মাস হয়েছে, আমার কোনো পয়সা করে কিছু নাই, অনেক কষ্ট জীবনযাপন করতেছে। ট্রাভেল এজেন্সিগুলো বলছে কোনো সময় বিদেশ যাত্রীদের কাছে চাওয়া হচ্ছে ছাড়পত্র, আবার ছাড়পত্র দিলেও এয়ার টিকিট পেতেও রয়েছে নানা জটিলতা। ফলে ধস নেমেছে জনশক্তি রপ্তানিতে। চট্টগ্রাম বহির্গমন ছাড়পত্র প্রবলেম হয়ে গেছে, যার কারণে আজকে দীর্ঘ 1 মাস আমরা এখান থেকে বহির্গমন ছাড়পত্র নিতে পারতেছি না। চট্টগ্রাম জনশক্তি রপ্তানির উন্নয়ন ব্যুরোর উপপরিচালক জানান, বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার রয়েছে মধ্যপ্রাচ্যে। জটিলতা কিছুটা কাটছে, তাই নতুন ভিসা নিয়ে যাচ্ছে অনেকেই। যারা ছুটিতে আসছিল, বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছিল, আটকা পড়েছিল, তাদের যাওয়ার হার এখন আগের থেকে অনেক বেড়েছে। 2019 সালে চট্টগ্রাম থেকে নতুন ভিসায় বিদেশে কাজ করতে গেছেন 33,464 জন, কিন্তু 2020 সালের এপ্রিল থেকে সদ্য সমাপ্ত অক্টোবর পর্যন্ত সর্বসাকুল্যে মাত্র 76 জন নতুন ভিসায় বিদেশ গেছেন। ওখানে কি ধরনের কাজে মানুষের এখনো চাহিদা খুব আছে, সেগুলো খবর নিয়ে সেই সব ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করাই প্রধান কাজ এদের। চট্টগ্রাম সহ পুরো দেশের 20 লাখেরও বেশি মানুষ বসবাস করে সৌদি আরবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা সহ বিভিন্ন প্রদেশে বসবাস করেন 10 লাখের মতো বাংলাদেশি। এর বাইরে কুয়েত, কাতার ও ওমানে আরও অন্তত 15 লাখ বাংলাদেশি চাকরি ও ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় 75-এর 7 নভেম্বর।
কেউ এই দিনটিকে বলেন সংহতি দিবস, কেউ বলেন বিপ্লব দিবস, আবার অনেকে পালন করেন মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে। সিপাহী বিপ্লবের নামে হত্যা করা হয় বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে, কিন্তু প্রকৃত ইতিহাস কি ঘটেছিল সেই দিন? প্রত্যক্ষদর্শী তৎকালীন সেনা কর্মকর্তাদের সাথে কথা বলে দিনটির প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করেছেন সজল দাস। ৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নভেম্বরে জাতীয় ৪ নেতাকে হত্যার পর দেশ যখন নেতৃত্ব শূন্য, ঠিক তখনই সিপাহী বিপ্লবের নামে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান ঘটে। কি ঘটেছিল সেদিন? ৭৫-এর এই দিনে প্রকাশ্যে হত্যার শিকার হন ২ জন সেক্টর কমান্ডার ও ১ জন সাব সেক্টর কমান্ডার। এছাড়া সেনাবাহিনীর ভেতরে হত্যার শিকার হন আরও ১৩ জন। প্রত্যক্ষদর্শী তৎকালীন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ABM তাজুল ইসলাম এবং কর্নেল জাফর ইমাম বলছিলেন সেদিনের কথা। আমরা জাসদকে দেখি নাই। জাসদের ক্ষুদ্র মিছিল অ্যাসেম্বল থেকে বেরিয়েছিল ৩০-৪০ জন, এটা আবার ভিতরে ঢুকে গেছে। জাসদ তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু এটা সত্য যে এই সংগতি হয়েছে সাধারণ মানুষের সাথে। তারা একটা স্বপ্ন দেখছিল, যারা দেশ স্বাধীন করলো, স্বাধীনতার পক্ষের শক্তি আবার এই সৈনিকদের সাথে একাকার হয়ে ক্ষমতায় আসছে। রাত্র 12টার সময় তাদের পরিকল্পনা মোতাবেক ক্যান্টনমেন্টের লাইট অফ করে দিল। তারা এই সংঘবদ্ধ হইয়া বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অফিসাররা ছিল ওইখানে হোয়াট এভার দি কিলিং হ্যাজ বিন ডান, দিজ আর অল বাই সার্ভিসেস, ট্যাঙ্ক রেজিমেন্ট, সাপ্লাই, ইঞ্জিনিয়ার্স, এরা করেছে। বেঙ্গল রেজিমেন্টের কোনো ট্রুপস কোনো অফিসারকে হত্যা করতে যায়নি। তারা বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই সেনাবাহিনীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তারই ফলশ্রুতি ৭ নভেম্বর। বঙ্গবন্ধু মাত্র এসে দেশ শাসনভার নিলেন, হি নিডস টাইম। এই সমস্ত কিছু যুদ্ধ বিধ্বস্ত দেশ, টাকা নাই, পয়সা নাই, ব্যাংকের নাই, ব্যাংকিং সিস্টেম নাই, কোনো কিছুই ইন অর্ডার নাই, রাস্তাঘাট ভাঙ্গা, ব্রিজ ভাঙ্গা, সব কিছু একটা অ্যানামলি। সেই অবস্থায় দেশটাকে উনি হাতে নিয়ে যখন আস্তে আস্তে এটা ভালোর দিকে নিয়ে যাচ্ছে, তখন ওনাকে চ্যালেঞ্জ শুরু করে দিল, ওনার অথরিটিকে চ্যালেঞ্জ শুরু করলো, ওনার গুপ্ত হত্যা শুরু করলো। রাষ্ট্রের দায়িত্ব আছে গণ দিবস, কোনো হটকারিতা পালন করতে বিরত থাকতে, আইন দরকার হলে আইন পাশ করা হোক। কারণ একটা আমি বলবো এদের সম্মতি দিবস, তো সাধারণ মানুষ মনে করতো সেদিন আর্মিরা বিএনপির পক্ষে নেমেছিল, তো বিএনপি তো তখন ছিলই না। নৃশংস এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতের কথা বলছেন তৎকালীন সেনা কর্মকর্তারা। সজল দাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। বাবর রোডে হাসপাতাল অভিযান চালাচ্ছে র্যাব। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী মৌ খন্দকার আছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মৌ, কোন হাসপাতালে আসলে এই অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান চালানোর পিছনে কারণটি কি আমাদেরকে জানাবেন? র্যাবের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? আপনি জানেন যে র্যাবের অভিযান কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং এখানে অভিযান এখনো অব্যাহত আছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম নেতৃত্বে মূলত অভিযানটি পরিচালনা হচ্ছে। আমি এই মুহূর্তে আছি বাবর রোডের সন্ধি ডায়াগনস্টিক সেন্টারে এবং এখানে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সেই সাথে এই হাসপাতালের বিভিন্ন দালাল চক্র তারা এরই মধ্যে ধরেছে এবং তাদের কাছ থেকে যা অভিযোগ আছে যে সরোয়ার্দী মেডিকেল থেকে দালাল চক্র, বেশ কয়েকটি দালাল চক্র তারা রোগী নিয়ে এসে এখানে তারা ভর্তি করতো। এই বিষয়ে আমরা কথা বলবো এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তার সঙ্গে আমরা একটু কথা বলে আপনারা আরো বিস্তারিত জানাতে পারবো। আজকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর একই সাথে আমাদের র্যাবদের উদ্যোগে এখানে আজকে আমরা এই এলাকায় যে অভিযান পরিচালনা করলাম, এখানে এখন পর্যন্ত দুটো প্রতিষ্ঠানে আসলে আমরা আজকে পরিদর্শন করেছি। একটি হচ্ছে থাইরোকেয়ার নামক একটা প্রতিষ্ঠান, হাইপোথাইরোকেয়ার। তো ওইখানে আসলে খুব দুঃখজনক হচ্ছে যে কোনো ধরনের টেস্ট ছাড়াই গত কয়েক বছর রিপোর্ট দেওয়া হচ্ছে। এমনকি আমাদের অত্যন্ত সম্মানিত একজন যিনি করোনার শাহাদাত বরণ করছেন, প্রফেসর মনিরুজ্জামান স্যার, তো উনি যখন জীবিত ছিলেন ওনার নামে কিন্তু কয়েক বছর ভুয়া রিপোর্ট দিয়েছেন এবং উনি মারা যাওয়ার পরেও, মে মাসে উনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পরেও হচ্ছে আপনার এই গত মাসের 19 তারিখ পর্যন্ত ওনার হচ্ছে রিপোর্ট দিয়েছেন এবং ওই প্রেক্ষিতে কিন্তু আসলে আমাদের অভিযোগটা আমরা পেয়েছি যে এরকম উনি মারা যাওয়ার পরে ওনার নামে রিপোর্ট তৈরি হচ্ছে এবং সেখানে আমরা দেখলাম যে কোনো টেস্ট না করে সমস্ত রিপোর্ট দেওয়া হচ্ছে।
এবং সেখানে অ্যাডভান্স সাইন করে রাখা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। তো এই অপরাধের কারণে ওই প্রতিষ্ঠান দুইজনকে 2 বছর করে কারণ আদেশ করা হয়েছে, প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হচ্ছে এবং ওর মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আদেশ করা হয়েছে। আর এখানে যে সন্ধি ডায়াগনস্টিক যেটাতে আসলাম, এখানে আসলে এই দালালের মাধ্যমে এই পেশেন্টগুলো নিয়ে আসার কারণে এখানে 2 জনকে 6 মাস করে কারণ আদেশ করা হয়েছে। একই সাথে এই প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির লাইসেন্স পেয়েছে, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, কিছু অ্যানোমালি ফুল টাইম জনশক্তি বা টেকনিশিয়ান না থাকার কারণে তাকে 2 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলি ভালো চলুক, কোনোভাবেই জেল জরিমানা বা শাস্তির আওতায় না আসুক। আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের যৌথভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং মোবাইল কোর্টের পক্ষ থেকে আমরা সবসময় কিন্তু যৌথভাবে কাজ করছি, যাতে করে এই টুকটাক যে আমাদের অ্যানোমালিগুলো আছে সেগুলি যেন আমরা রিমুভ করতে পারি এবং স্বাস্থ্যসেবার মানকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আচ্ছা, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, দালালরা নিয়ে আসতেছে, মানুষও তো কিছু করণীয় আছে না? সেটা প্রথমত বিষয় হচ্ছে, যেমন আমরা এখানে সে দালাল পেয়েছি এবং রোগী যাদেরকে নিয়ে আসছে, তো সেটাও কিন্তু আসলে আমরা অবশ্যই করণীয় আছে যে এই যে রোগীদেরকে যখন সরকারি হাসপাতালে আসার পর যখন বললো যে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, এখানে ভালো কোনো চিকিৎসক নেই এবং বাইরে নিয়ে আসছে অন্য হাসপাতালে, তো এতে করে কিন্তু মানুষের মধ্যে কিন্তু সরকার সম্পর্কে বা সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভুল ধারণা যাচ্ছে। যেখানে সরকার স্বাস্থ্য খাতের জন্য অনেক বেশি বরাদ্দ দিচ্ছে, একই সাথে হচ্ছে স্বাস্থ্য খাত আমাদের গত কয়েক বছর অনেক ডেভেলপমেন্ট করবে, ইমপ্রুভমেন্ট করেছে। সুতরাং এই যে মানুষের মাঝে একটা মিসগাইড বা একটা মিসইনফরমেশন যারা দিচ্ছে, এই সমস্ত দালাল শ্রেণী এবং এই সমস্ত রোগীদেরকে যারা এক্সপ্লয়েট করছেন, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা দেখছেন যে গত এই মাসে কিন্তু আমরা বেশ কিছু অভিযান করে বেশ কিছু দালালকে আইনের আওতায় নিয়ে আসছি। আর আগেও কিন্তু প্রচুর লোককে জেল জরিমানা করা হয়েছে। আমরা আশা করি এই ক্ষেত্রে যার দায়ী আছে প্রতিষ্ঠানগুলি, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলি, তাদের একটা দায়িত্ব আছে যে একটা এথিক্স তারা মেনটেন করে এই কাজগুলি করবেন। আপনারা অভিযান চালাচ্ছেন একের পর এক, তারপর আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান এরকম অনিয়ম, দুর্নীতি এবং প্রতারণা করেই যাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? আরো কি কঠোর হওয়া দরকার? না, একটি বিষয় হচ্ছে যে আমি তো বলবো যে গত কয়েক বছরে আমাদের অব্যাহত সুপারভিশনের কারণে আমাদের প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলি কিন্তু 70 থেকে 75% ইমপ্রুভমেন্ট করছে। যেমন একটি বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, আজ থেকে যখন 3 বছর 4 বছর আগে যখন আমরা যে কোনো ডায়াগনস্টিকে হাত দিতাম, তখন কিন্তু যে কোনো জায়গায় হাত দিলে প্রচুর এক্সপায়ারি এজেন্ট পেতাম। এখন কিন্তু দর্শক, রাজধানীর বাবর রোডে বিভিন্ন হাসপাতালে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে র্যাব। সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মৌ খন্দকার। এবার রাজধানীর জনদুর্ভোগের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। তিনি আছেন উত্তরার 54 নম্বর ওয়ার্ডের কামারপাড়ায়। বিপ্লব, আমরা জানি যে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে রাস্তায় চলাচলে সৃষ্টি হচ্ছে নানা দুর্ভোগ। এখানে যারা স্থানীয়রা আছেন কি বলছেন, এছাড়া যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ডে রয়েছি এবং এখানে যে উন্নয়ন প্রকল্প চলছে, সেই উন্নয়ন প্রকল্পের যে ভোগান্তি, এই বিষয়ে কিন্তু ঠিক আগের ঘন্টায় কিন্তু আমি জানিয়েছিলাম যে আসলে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে, ঠিকাদারি প্রতিষ্ঠান তার কাজের ক্ষেত্রে একটু দায়সারা গোছের বা ধীর গতিতে কাজ করছে, এমনটি কিন্তু কিছু অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্য থেকে কিছু অভিযোগ আমরা পেয়েছি। তো অভিযোগগুলো নিয়ে কিন্তু এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন, ওয়ার্ড কাউন্সিলর, তার সাথে আমরা কথা বলেছি। আসলে তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তিনি যদিও সিটি কর্পোরেশন থেকে আসলে কাউন্সিলরদের এইসব কাজের ব্যাপারে, তদারকির ব্যাপারে তেমন কোনো নির্দেশনা না থাকলেও তারা নিজ থেকে আসলে যেহেতু তাদের প্রত্যেকের ওয়ার্ড, তারা নিজ থেকে কিন্তু এইসব তদারকি করে এবং আসলে এই বিষয়টি নিয়ে তিনি জেনেছেন। তিনি এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আসলে এই অভিযোগগুলোর ব্যাপারে তিনি আসলে সমাধানের চেষ্টা করবেন। তো সর্বোপরি আসলে এখানে যে কাজ, উন্নয়ন কাজ হচ্ছে, উন্নয়ন কাজের ব্যাপারে এখানকার বাসিন্দাদের একটি বক্তব্য, যেহেতু সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি, পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সরকারের প্রকল্পগুলো গ্রহণ করছে, সেই প্রকল্পগুলো যেন নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সময় পাশাপাশি শিডিউল মাফিক যেন শেষ হয়, এগুলো যেন ধীরগতি না হয় এবং দীর্ঘ সময়ের জন্য সাধারণ মানুষকে যেন ভোগান্তির মধ্যে না রাখা হয়। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। তাবাসসুম। বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, উত্তরার 54 নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় জনদুর্ভোগের পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। বাংলাদেশ এখন 75-এর পূর্বের মতো অবস্থায় চলে গেছে। জনগণের অধিকার কেড়ে নিয়ে তখনও আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় ছিল, এখনো আছে। গণতন্ত্রের সংগ্রামকে জয়ী করতে একসাথে কাজ করতে হবে। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলের নেতাকর্মী সহ
স্থায়ী কমিটির সদস্যরাও। এর পূর্বে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল, আজকে আবার সেই একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। 7 নভেম্বর থেকে দেশের রাজনীতিবিদরা শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেছেন জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আর সে কারণেই কর্তৃত্বপরায়ণ রাজনীতি থেকে দেশ মুক্ত হয়নি বলে মনে করেন তিনি। তবে অভ্যুত্থানের সব দাবি পূরণ না হওয়ার পেছনে অভ্যুত্থানকারীরাই দায়ী বলে মনে করছেন কল্যাণ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এদিকে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন দিনটি ইতিহাসের মোড় পরিবর্তন করেছে। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ, বিএনপি ও জাসদ রাজনীতির ময়দানে ৭৫-এর ৭ই নভেম্বর এই তিন দলের কাছে তিন রকম। আওয়ামী লীগের কাছে মুক্তিযোদ্ধা হত্যা দিবস, জাসদের কাছে সিপাহী ও জনতার বিপ্লব, আর বিএনপি দলটিকে বলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সব রাজনৈতিক দলের অধিকার, রাজবন্দীদের মুক্তি, 6 মাসের মধ্যে নির্বাচন ছিল জাসদের তখনকার দাবি। কিন্তু তাদের অভ্যুত্থান সফল হয়নি বলে মনে করেন জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। জাসদ এটা যা ন্যায়সঙ্গত মনে করছিল কর্নেল তাহেরের নেতৃত্বে সেটা তারা করেছিল, ওই সময়ের জন্য এটা প্রয়োজন ছিল, কিন্তু সেটা অনেকগুলো কারণে সেটা সফল হয় নাই। 7 নভেম্বর সফল হলে বাংলাদেশের রাজনীতির অন্যরকম। এখনো বাংলাদেশের মানুষ একটা কর্তৃত্বপরায়ণ রাজনীতির অধীনে তারা রয়েছে, সেখানে মানুষ এখনো মুক্ত না। তবে নিজেদের সব চাওয়া পূরণ না হওয়ার পেছনে অভ্যুত্থানকারী সংগঠনগুলোই দায়ী বলে মনে করেন সে সময় ঢাকা সেনানিবাসে কর্মরত মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আসলে দায়টা যারা সংগঠন করেছিলেন তাদেরই, কারণ জাসদপন্থী গোপনীয়ভাবে সংগঠিত বিপ্লবী সৈনিক সংস্থা, তাদের কর্মকাণ্ডটি অসম্পূর্ণ ছিল, তাদের নেতৃত্ব অপরিপক্ক ছিল। সাধারণ সৈনিকগণ তৎকালীন সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে নতুন সমাজের কল্পনা করেছিলেন, সেনাবাহিনীর মধ্যে অনেক কিছু কল্পনা করেছিলেন, সেই সবগুলো পরিপূর্ণভাবে অর্জিত হয় নাই। এদিকে 7ই নভেম্বরের কারণে ৭৫-এ দেশ দীর্ঘমেয়াদী সেনা শাসনে প্রবেশ করে বলে মনে করেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। দীর্ঘমেয়াদী সামরিক বা সেনা শাসনে বাংলাদেশ ঢুকে গেল। সশস্ত্র বাহিনী একটা বড় শক্তি হিসাবে রাজনীতির মঞ্চে আবির্ভূত হয়েছে, যেটি 7ই নভেম্বরের আগে ছিল না তেমন। তো সুতরাং আমরা বলবো যে এখন রাজনৈতিক ক্ষমতার অনেক প্রতিদ্বন্দ্বী আছে, অনেক গ্রুপ আছে, তাদের মধ্যে সেনাবাহিনীও একটি গ্রুপ, এবং এটিকে আর কেউ উপেক্ষা করতে পারছে। এছাড়াও তিনি মনে করেন 7ই নভেম্বরের আগের আর পরের রাজনীতি অনেক আলাদা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর ট্রেনের সাথে বাসের সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। এই ঘটনায় প্রায় 5.5 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর উত্তরবঙ্গ ও ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি ভোর 4:30টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি ইঞ্জিনে আটকে বাসটিকে আধা কিলোমিটার সামনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী নিহত ও কমপক্ষে 5 জন আহত হয়। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মিয়া নামে আরেক বাস যাত্রী নিহত হন। দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা প্রায় 5 ঘন্টার চেষ্টায় ট্রেন লাইন থেকে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে সকাল 9:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেরিয়ারম্যানকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনকে সিয়াম জালালাবাদ নামের একটি বাসকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে প্রায় 1/4 কিলোমিটার দূরে নিয়ে আসে। সেখানে আমরা বাসের 4 জন স্টাফ আহত এবং 1 জন মৃত ডেড বডিকে আমরা বাস থেকে উদ্ধার করি।
নিউজ 24 দিনের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। চলচ্চিত্রে সরকারি অনুদানের পরিমাণ বাড়লেও কমছে না সমস্যা। বছরের পর বছর কেটে গেলেও অনেকে শেষ করতে পারছেন না চলচ্চিত্র। অনুদানের টাকা ফেরত দিতে না পারায় মামলাও চলছে অনেকের নামে। এমন বাস্তবতায় সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রতি বছর অনুদান কমিটির পরিবর্তনের দাবি করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। চলচ্চিত্র সরকারি অনুদান এবং অনিয়মের অভিযোগ নিয়ে ফাতেমা কাউসারের 4 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব আজ। চলচ্চিত্রের অনুদান নীতিমালায় বলা আছে, অনুদানের প্রথম চেক প্রাপ্তির 9 মাসের মধ্যে ছবির কাজ শেষ করতে হবে। তবে বিশেষ অবস্থায় অনুরোধ সাপেক্ষে পরিচালক ওই সময় বৃদ্ধি করতে পারেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক নির্মাতা তা সিনেমা নির্মাণে পার করেন বছরের পর বছর। 44 বছরে সরকার অনুদান দিয়েছে 141টি সিনেমাকে, কিন্তু নির্মাণ শেষ করতে পারেনি অর্ধশতাধিক সিনেমা। অনুদানের শুরুর বছরের 4টি সিনেমার মধ্যে একটি এখনো দেখেনি আলোর মুখ। সেই ধারাবাহিকতা অর্থাৎ অনুদান নিয়ে ছবি জমা না দেওয়ার রেওয়াজ চলছে এখনো। 3 জন মন্ত্রীকে একজন ধরলে তো আপনি একটু বলে দেন আমার অনুদান দেবেন না, মন্ত্রী সাহেব আরেক মন্ত্রীকে ফোন করে তো লোকরা দিয়ে দিয়েন। এই জন্য তদবির করে অনুদান দেয় সবাই, হয় না? এটি হওয়া উচিত। যেমন কর্ম তেমন ফল। 70 লাখ 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা দিয়ে দিলাম, তো তারপর কি ছবিটা কি হলো না হলো সেটাই টাকা। কিন্তু অনেকের ছবি তো অর্ধেক নির্মাণই করে নাই। এটা সরকার মামলা চলছে কত বলি। সরকারের একটা স্ট্রং ভিজিলেন্স দরকার এখানে আর কি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে অনুদান কমিটির অস্বচ্ছতার কারণেই যোগ্য লোকের কাছে পৌঁছায় না অনুদানের টাকা। 5-6 বছর ধরে একই মানুষজন একই এই কমিটিগুলোতে বারবার থাকছেন। যদি একই লোক বারবার কমিটিতে থাকে তাহলে অনেকে ধরেই নেন যে এই মানুষটার কাছে গিয়ে যদি আমরা তদবির করি, তাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করি, তাহলে হয়তো অনুদান প্রদান পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। অথচ অনুদানের সিনেমায় আন্তর্জাতিক অঙ্গন থেকে আনতে পারে পুরস্কার, যে প্রমাণ সরকার অনুদানপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সূর্য দীঘল বাড়ি। যদিও অনুদান প্রকল্পের কর্তারা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত এই চলচ্চিত্র মফস্বলের একটি মাত্র সিনেমা হলে 3 দিনের জন্য চালানো ছাড়া আর কোনো পদক্ষেপ নেননি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 50 বছরের সামরিক শাসনের পর আগামীকাল দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের সাধারণ নির্বাচন। তবে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক নানা সংস্থা। দেশটির গণতান্ত্রিক সরকারের জন্য এবারের নির্বাচনকে বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। তবে গণমাধ্যমের পূর্বাভাস আবারও সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসতে যাচ্ছেন অং সান সুচির দল। এদিকে এবারের নির্বাচন দেশটিতে শরণার্থী প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির নির্বাচনে অংশ নিচ্ছেন ছোট বড় 93টি রাজনৈতিক দল। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্ষমতাসীন এনএলডি এবং প্রধান বিরোধী দল ইউএসডিপি। গণমাধ্যমের পূর্বাভাস আবারও সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসছেন অং সান সুচি। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে দাঁড়ানোয় তার জনপ্রিয়তা বেড়েছে বলে অনেকেই মনে করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে রাখাইন রাজ্যসহ 56টি শহরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এতে ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন 15 লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী। নির্বাচন করে রাখাইনে। তবে এবারের নির্বাচন দেশটিতে শরণার্থী প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবে বলে জাতিসংঘ আশা প্রকাশ করছে। এবারের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা 3,70 লাখ। এর মধ্যে 50 লাখ তরুণ ভোটার। সাম্প্রতিক সময়ে সংগঠিত ছাত্র আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করে ক্ষমতাসীন দল। ফলে অল বার্মা ফেডারেশন স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। এদিকে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 দিনের সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।